আশাটা করছি ঠিকঠাক হবে। হুম, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, তাহলে আমরা আগের দিনে আমাদের যে রাস্তাটা বলেছিলাম যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সটা পড়বো, তাতে একদম শুরুতে ছিল হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলা। মানে বেসিক্যালি আমরা এরকম একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না। এবার কি সেই ঘটনা যেগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না, সেইটা নিয়ে যখন কথাবার্তা বলছি, তাতে যেটা হলো তোমার, এক মিনিট, কি আসছে দেখি। হ্যাঁ, হ্যাঁ, যে বললাম যেটা সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, সেই ঘটনাগুলোর মধ্যে মানে কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, তার মধ্যে অনেকগুলো ঘটনার কথা বলা হয়েছে। তার প্রথম ঘটনা ছিল ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন। তাহলে আজকে আমাদের ওই ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তাটা বলতে হবে আর কি। কি রে বাবা আসছে। তাহলে আমাদের আজকে আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এইটাকে দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন, এই যে ফেনোমেননটা, এটা তো আমরা মানে আগে অনেকবার পড়েছো। মানে ইভেন তো ক্লাস ইলেভেনেও এসব পড়ানো হয় দেখেছি। মানে ক্লাস ইলেভেনে যখন অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলা হয়, সেখানেও দেখেছি যে এটা নিয়ে যে দু চারটে কথাবার্তা তোমার বলা হচ্ছে। হুম, এটা আছে আর কি। মানে তোমার ব্যাপারটা নয় যে মানে এই প্রথম তুমি শুনছো। তারপরে ক্লাস টুয়েলভের একদম শেষের দিকে মডার্ন ফিজিক্সের মধ্যে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা আছে। তারপরে ধরো তোমার বিএসসি ফার্স্ট ইয়ারে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়া হয়, সেখানে ব্ল্যাক বডি নিয়ে কথাবার্তা আছে। মানে ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি নিয়ে যে আলোচনাগুলো, সেগুলো তুমি অলরেডি জানো। আমাদের এখানে সেইটাই একটুখানি জাস্ট সামারাইজ করে দেওয়া, রিভিউ করে দেওয়া। এটা চল, তাহলে আমরা শুরুটা করে এইরকম ভাবে, যখন আমি ব্ল্যাক বডি রেডিয়েশনের কথাটা বলছি, সেখানে দুটো জিনিস আছে। ধরো ব্ল্যাক বডি রেডিয়েশন, তাহলে এখানে একটা টার্ম হচ্ছে ব্ল্যাক বডি, আর একটা হচ্ছে তোমার বেসিক্যালি রেডিয়েশন। আচ্ছা, ব্ল্যাক বডি বলতে আমি কি বুঝছি? ব্ল্যাক বডি হচ্ছে বেসিক্যালি একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিস অফ লাইট বা অল ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এটি যে বডি, বডি দ্যাট অ্যাবজর্ব অর এমিট all frequencies of electromagnetic radiation. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে আমি লাইটটা বলছি, মানে সমস্ত আলো, যা আলোকে যে অ্যাবজর্ব করতে পারে, আবার যদি তাকে টেম্পারেচার বাড়িয়ে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রাখা হয়, যে বডিটা সমস্ত ফ্রিকোয়েন্সির লাইটকে এমিট করতে পারে, তো সেই বডিটাকেই বলা হচ্ছে তোমার একটা ব্ল্যাক বডি। তাহলে ব্ল্যাক বডি ইজ এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব or emit all frequency of electromagnetic radiation, এটা। আচ্ছা,
মানে এর যদি তুমি একটা মানে অ্যাবসলিউটলি পারফেক্ট ব্ল্যাক বডি পাওয়া যায় না, তবে জাস্ট এরকম যদি একটা সিস্টেম কনসিডার করো, ধরো একটা তুমি একটা কন্টেনার নিয়েছো, কন্টেনারের মধ্যে একটা ছোট্ট ফুটো আছে, ধরো একদম খুব ছোট্ট ফুটো আছে। আচ্ছা, এবারে এই কন্টেনারটা ভেতরটা হচ্ছে তোমার রাফ, ভেতরটা হচ্ছে রাফ আর কি, হচ্ছে রাফ, আর বাইরেটা হচ্ছে শাইনি, মানে মানে বেসিক্যালি কন্টেনার, মোটামুটি মেটালিক কন্টেনার বললেই ভালো হয়, মেটালিক কন্টেনার হ্যাভিং এ পিন হোল, মানে ছোট্ট একটা ফুটো আছে, হ্যাভিং এ পিন হোল হুইচ হ্যাজ রাফ inner surface and shining outer surface, and the inner wall is coated by ব্ল্যাক কালার বলতে, মানে তারা ব্ল্যাক চারকোল বা ব্ল্যাক, মানে কিছু একটা মানে কোনো একটা কালো কিছু দিয়ে তুমি ওটাকে কোটেড রাখতে পারো, বা ইয়ে ব্ল্যাক মেটেরিয়াল বললেও হবে আর কি, মেটেরিয়াল। এই ধরনের যে কন্টেনারগুলো আর কি, তারা হচ্ছে একটা ব্ল্যাক বডির এক্সাম্পল, মানে এটা হচ্ছে এক্সাম্পল অফ এ ব্ল্যাক বডি। মানে হচ্ছে দেখো এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার কেসে ধরো একটা লাইট তোমার ঢুকলো এদিক থেকে, লাইট ঢুকলো, এবারে ভেতরটা কিন্তু তোমার রাফ সারফেস, তা সে কি করবে, সে বেসিক্যালি তোমার রিফ্লেক্টেড হবে। এই ভেতরে দেখো অনেকবার সে রিফ্লেক্টেড হচ্ছে, অনেকবার এরকমভাবে রিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু রিফ্লেক্টেড হলেও সে কি করছে না, এই বাইরে বেরোনোর পুরোটা প্রায় খুঁজে পাচ্ছে না, কারণ এটা এতটাই ছোট, তখন ভেতরে যখন ইন্টারনাল রিফ্লেকশনসগুলো হচ্ছে তখন এই মানে বেরিয়ে যাওয়ার পসিবিলিটি তার পক্ষে কম হচ্ছে, এখানে বারবার রিফ্লেক্টেড হতে 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 এবং ভেতরটা কিন্তু ব্ল্যাক এবং রাফ সারফেস র্যান্ডামলি রিফ্লেক্টেড হচ্ছে, এবং এই ব্ল্যাক হয়ে যাওয়ার জন্য সে মানে প্রত্যেকটা ধাক্কাতে সে কিছুতে 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 করতে অ্যাবজর্ব হচ্ছে, করে পুরোটাই অ্যাট দ্য সেম টাইম মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাবজর্ব হয়ে যায়। এইটা একটা এক্সাম্পল, মানে একটা মানে আইডিয়ালাইজ এক্সাম্পল অফ এ ব্ল্যাক বডি আর কি, ঠিক আছে। তাহলে যে কোনো মানে যে কোনো মেটেরিয়াল দিয়েই তুমি ব্ল্যাক বডিটা বানাতে পারো, তবে ওই কার্বন ব্ল্যাক বা কালো রঙের কিছু দিয়ে তুমি অ্যাকচুয়ালি ব্ল্যাক বডিটা বানালে সেটা পারফেক্ট ব্ল্যাক বডি হওয়ার সম্ভাবনাটা হচ্ছে বেশি এটা। আর ব্ল্যাক বডি রেডিয়েশন যেটাকে বলছি, এই ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে নিয়ে অত কষ্ট করে ব্যাপারটাকে ভাবার কিছু নেই। ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে নর্মাল রেডিয়েশন আর কি, তার সাথে মানে মানে ব্ল্যাক বডি কথাটা কেন জোড়া হয়েছে সেটা আমি পরে বলছি। রেডিয়েশন মানে দিস ইজ নাথিং বাট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর লাইট। এটা বেশি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট, ঠিক আছে তো এটা। তাহলে এমনি রেডিয়েশনের সঙ্গে ব্ল্যাক বডি রেডিয়েশনের কিন্তু সেই রেসপেক্টে কোনো তফাৎ নেই। এই লাইটের নেচারটা কি সেইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা চলে, মানে সে নিউটন কর্পাসকুলার থিওরি থেকে শুরু করে হাইগেনস, ফ্রেসনেল, তারপরে তোমার ইয়াং তাদের ওয়েভ থিওরি ছিল, আর ফাইনালি হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আমরা মডার্ন কোয়ান্টাম মেকানিক্স যখন আসবে, মানে এখন ব্ল্যাক মানে ফটো ইলেকট্রিক এফেক্ট, কমপ্লেট এফেক্ট ইত্যাদি হয়ে যাওয়ার পরে লাইটটাকে জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুধুমাত্র না বলে লাইটের যে কালেকশন অফ ফটোস ইত্যাদি কনসেপ্ট চলে বটে, কিন্তু না মানে ক্লাসিক্যাল ফিজিক্সে 19th সেঞ্চুরি পর্যন্ত তোমার বেসিক্যালি লাইট বলতে সেটাকে মানে মানে তার মধ্যে মোস্ট সাকসেসফুল থিওরি যেটা কিনা সেটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে এখন একটু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি হচ্ছে দেখো,
ম্যাক্সওয়েলস না, কেউ একজন আসছে, নিয়ে নিই। According to Maxwell's electromagnetic theory লাইটকে বলা হচ্ছে light is an electromagnetic radiation। মানে অ্যাকর্ডিং টু মানে এমনিতে রেডিয়েশন বলতেই লাইট আমি বোঝাচ্ছি, এখানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবারে হোয়েন এ চার্জ পার্টিকেল oscillates or it has acceleration or deceleration, then it emits electromagnetic radiation। ঠিক আছে, আচ্ছা, এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কি থাকে না, একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে। তাহলে ইট হ্যাজ অ্যান ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এইটা মানে সরি electric field vector, magnetic field vector, which are mutually perpendicular and perpendicular to the direction of propagation of light। এটা the direction of propagation of light। এটা ব্যাপারটা কিরকম, ধরো যদি তুমি ধরো এইটা আমার এক্স ডিরেকশন হয়, এটা যদি ওয়াই ডিরেকশন হয়, এটা যদি জেড ডিরেকশন হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা থাকে, তাহলে জেডটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এইটা আবার উল্টো দিকে যদি কেউ মানে এরকম করে ফেলে, সরি এরকম করে ফেলে, ধরো এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন বরাবর ধরো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে লিখে ফেললো, সরি ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে লিখে ফেললো, আর এক্স অ্যাক্সিস বরাবর ধরো সে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে লিখে ফেললো। মানে এখানে যেমন এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, যদি উল্টোটা হয়ে যায় যে এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আর
ওয়াই অ্যাক্সিস ফর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তখন ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হবে কিন্তু তোমার এই দিকে, এই দিকে হবে। এটা হচ্ছে মাইনাস জেড আর কি, এটা মাইনাস জেড ডিরেকশন। এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট এটা। আচ্ছা কেন? বাট আসলে যেটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হয় তার ডিরেকশন অফ ই ক্রস এইচ, অর্থাৎ ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা যে ডিরেকশনে যাবে সেইটা হয় ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট আর কি। মানে এটা বেসিক্যালি যেটা জেনারেল রুলটা হচ্ছে তোমার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট, এইটা হবে তোমার ডিরেকশন অফ ই ক্রস এইচ। এবারে ক্রস প্রোডাক্টের ডিরেকশন তুমি জানো যে এ ক্রস বি, তার ডিরেকশনটা হবে হচ্ছে যে এ থেকে বি এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা যেদিকে যায়। তাহলে দেখো ই থেকে এইচ এর দিকে, অর্থাৎ এক্স থেকে ওয়াই ডিরেকশনের দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা প্লাস জেড ডিরেকশন বরাবর যায়। আর এখানে ই থেকে এইচ এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা দেখো মাইনাস জেড ডিরেকশন বরাবর যায়। তাহলে তুমি কোন দিকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লিখছো, কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর লিখছো, সেটাকে মাথায় রেখে কিন্তু ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটার কথা বলো আর কি। ঠিক আছে? আচ্ছা এবারে যেটা ব্যাপার যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ভ্যাকুয়ামে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার কিন্তু স্পিডটা একই থাকে, সেটা যেটা ইম্পর্টেন্ট ইন ভ্যাকুয়াম। In vacuum, speed of all electromagnetic radiation is constant, constant, এবং এটাই হচ্ছে তোমার সি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো মিডিয়াম টু মিডিয়াম স্পিড অফ লাইট পাল্টাতে পারে, কিন্তু তুমি যদি ভ্যাকুয়ামে দেখো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার স্পিডটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি একই হয় আর কি, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু তাদের ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার ইত্যাদিগুলো পাল্টাতে পারে। ঠিক আছে? বাট their frequency, wavelength, wave number and energy may be different। ঠিক আছে? এটা আচ্ছা এবারে পরবর্তীকালে দেখবে তুমি ল্যাটার, আমি যেটা দেখবো উইল সি দ্যাট লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস, এটাই পরে দেখবো। এবারে এনার্জি অ্যাসোসিয়েটেড টু ইচ ফোটন, এটা কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে নেই, এটা পরবর্তীকালে মানে মডার্ন থিওরি অফ লাইট। আসলে আমরা আমাদের না যা কিছু ডিসকাশনস হয় স্পেকট্রোস্কোপিতে বা সব জায়গাতে আমরা পুরোটাই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যেই থাকি, শুধু কিছু অ্যাডিশনাল জিনিস ধরে নিতে হয়। সেটা হচ্ছে যে এই এই যে লাইটের এনার্জি যে কোয়ান্টাইজড আর কি, সেই অ্যাডিশনাল ইনফরমেশনটা শুধু তোমাকে এখানে ঢুকিয়ে দিতে হয় আর কি। সেটা আমি জাস্ট ওই জন্য এর সঙ্গে জুড়ে দিচ্ছি আর কি। এটা কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে নয় যে কথাটা আমি বলছি। ল্যাটার উইল সি দ্যাট লাইট ইজ এ কালেকশন অফ ফোটন, এনার্জি অ্যাসোসিয়েটেড টু ইচ ফোটন, ফোটন দেখো যদি এপসাইলন বলো সেটা হচ্ছে এইচ নিউ, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা বা এইচ সি নিউ বার, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং তার ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা এইটা কেন বলতে হলো তার কারণটা হচ্ছে এই যে দেখো ফ্রিকোয়েন্সি বাড়লে বা ওয়েভ নাম্বার বাড়লে এনার্জি বাড়ে, আর ওয়েভ লেন্থ বাড়লে হচ্ছে তোমার এনার্জিটা কমে। তাহলে আমি যদি এই যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার বা এনার্জি আমি ডিফারেন্ট বলছি, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে
যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোকে তাদের ইনক্রিজিং এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বারের টার্মসে আমি সাজাতে পারি, বা ওয়েভ লেন্থের ডিক্রিজিং অর্ডারে আমি সাজাতে পারি। সাজিয়ে যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম একটা পাবো। ঠিক আছে তো? আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই কথাগুলো জানা আছে। আর একটু এটা এখানে বলে দিই যে নিউটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ কমপ্লিট oscillations per second, number of complete oscillation per second। তার এসআই ইউনিটটা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স অর হার্জ এটা। আচ্ছা, ওয়েভ লেন্থ যেটা ল্যামডাটা হচ্ছে তোমার ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থটা হচ্ছে যে মানে পার অসিলেশন কতখানি ডিস্টেন্স কভার করলো, ডিস্টেন্স কভার্ড পার অসিলেশন। ব্যাপারটা এরকম, ধরো যদি একটা ওয়েভ যায় তোমার এখান থেকে, ধরো একটা ওয়েভ যাচ্ছে, তো একটা ওয়েভ ধরে এই দেখো তোমার প্রোপাগেট করছে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেল, তাহলে এই যে লেন্থটা, এইটা হচ্ছে তোমার একটা ওয়েভ লেন্থ। দেখো একটা কমপ্লিট অসিলেশন যেখান থেকে শুরু করেছে বা সেই জায়গায় গেলে একটা কমপ্লিট ওয়েভ হলো, সেটা হচ্ছে তোমার ওয়েভ লেন্থ। বা এখান থেকে এইটা হচ্ছে একটা ফুল ওয়েভ লেন্থ এটা। তাহলে যেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন, সেটা বেসিক্যালি তোমার ওয়েভ লেন্থ। তার এসআই ইউনিট যদি তুমি দেখো, এটা তোমার মিটার হবে। আর এখানে সিজিএস ইউনিটটা খুব কমন, সিজিএস ইউনিট তুমি সেন্টিমিটার লিখবে এটা। আচ্ছা, তারপরে চলে এসো নিউ বারে। নিউ বারটা বেসিক্যালি তোমার একে বলা হয় ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার, আর ওয়েভ নাম্বার জিনিসটা হচ্ছে যে পার ইউনিট লেন্থ কতগুলো কমপ্লিট ওয়েভ আছে, এটা হচ্ছে তোমার নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ। হ্যাঁ, নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ এইটা। মানে ধরো যদি এরকম হতো যে আমি এইখান থেকে এই পর্যন্ত ধরো এই পুরো ডিস্টেন্সটাকে ধরো ফর দ্য টাইমে একটা ইউনিট লেন্থ ধরো আমি 1 সেন্টিমিটার লেন্থ আমি ধরে দিলাম, যেটা এটা 1 সেন্টিমিটার লেন্থ এটা এতটা। তাতে কিন্তু 1 সেন্টিমিটার লেন্থ, তাদের পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই 1 সেন্টিমিটার লেন্থের মধ্যে 3টে কমপ্লিট ওয়েভ আছে। তাহলে ওয়েভ নাম্বারটা হলো তোমার বেসিক্যালি 3। নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট ইউনিট লেন্থ আর কি এটা। এইটা যদি তোমার নিউ বার লেখো, তাহলে সেই নিউ বারটা পরিষ্কার হচ্ছে 1/ল্যামডার সঙ্গে সমান হবে। কারণ ল্যামডা ডিস্টেন্স কভার করতে হয় একটা কমপ্লিট ওয়েভ হওয়ার জন্য। এবার তাহলে ইউনিট ডিস্টেন্সের মধ্যে কতগুলো কমপ্লিট ওয়েভ লাগবে না 1/ল্যামডা। নিউ বারটা হয়ে তোমার 1/ল্যামডা। নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ, সেটা হচ্ছে তোমার নিউ বার, সেটা হচ্ছে তোমার 1/ল্যামডা। তাহলে নিউ বার এবং ল্যামডার মধ্যে সম্পর্কটা তুমি পেয়ে যাবে এটা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট রিলেশন, মানে এইটা যেমন একটা ইম্পর্টেন্ট রিলেশন, এইগুলো যেমন ইম্পর্টেন্ট রিলেশন, আর একটা হচ্ছে যে তোমার মানে অ্যানাদার ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে তোমার যখন নিউকে ল্যামডা দিয়ে গুণ করলে তোমার ভেলোসিটি হয়। নিউকে ল্যামডা দিয়ে গুণ করলে কেন ভেলোসিটি হবে? কারণ 1 সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন আছে সেটা হচ্ছে নিউ। আর একটা অসিলেশনে যদি ল্যামডা পথ যায়, তাহলে নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে ভেলোসিটি হবে এইটা। এটা হলো তাহলে ফর ফর লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে কি হবে, নিউ ইন্টু ল্যামডা সেটা বেসিক্যালি সি হবে, যে সিটা হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে এই রিলেশনগুলো জানলে দেখো এনার্জি যেটা এইচ নিউ, তাহলে নিউটা সি বাই, এখান থেকে পরিষ্কার পেয়ে গেলে নিউটা হচ্ছে সি বাই ল্যামডা, তুমি সি বাই ল্যামডা বসিয়ে দিচ্ছ। আর 1/ল্যামডা হচ্ছে নিউ বার, তুমি নিউ বারটাকে বসিয়ে দিচ্ছ এটা। আচ্ছা, এবারে দেখো এখানে নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ যদি ওয়েভ নাম্বার হয়, তাহলে তার মানে তার এমনি এসআই ইউনিট আমি কি করব,
এসআই ইউনিট হচ্ছে তোমার মিটার ইনভার্স, কিন্তু তার থেকে বেশি চলে হচ্ছে সিজিএস ইউনিটটা। সিজিএস ইউনিট কত হবে না, সেন্টিমিটার ইনভার্স। তাহলে মানে এমনি ওয়েব নাম্বার তার সিজিএস ইউনিটটাই বেশি পপুলার, সেটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে চলে। তুমি তখন স্পেকট্রোস্কোপি পড়বে, তখন রামান স্পেকট্রোস্কোপি, তারপরে আইআর স্পেকট্রোস্কোপি, সব জায়গাতেই না অ্যাকচুয়ালি সেন্টিমিটার ইনভার্স এইটা হচ্ছে বেশি ব্যবহৃত তোমার ইউনিট। হ্যাঁ, মিটার ইনভার্স কিন্তু ইউজুয়ালি ব্যবহার করা হয় না। তাহলে এই যে লাইট সংক্রান্ত এই যে মিনিমাম ইনফরমেশনগুলো, এইগুলো কিন্তু তোমার জানার দরকার পড়ছে। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম দেখতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম হ্যাঁ হচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ, আগের পেজটা একটু দেখান না। হ্যাঁ, দেখাচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। হ্যাঁ, দেখো। হ্যাঁ, এই পেজটার আগেরটা। আরো আগেরটা। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম মানে কি, যে তুমি মানে যে লাইটগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে সমস্ত রিজিয়নগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড, সেটা এখানে বলে দেওয়ার দরকার পড়ছে। যে প্রথমে যেটা জায়গাটা দরকার পড়ে, মানে আমি তাহলে বাঁদিক থেকে ডান দিকে, এই বাঁদিক থেকে ডান দিকে যেটা করব সেটা হচ্ছে তোমার ধরো এনার্জি অর ফ্রিকোয়েন্সি অর ওয়েভ নাম্বার, তারা বেসিক্যালি ইনক্রিজ করবে, আর ওয়েভ লেন্থটা সেটা বেসিক্যালি তোমার ডিক্রিজ করবে। মানে বাঁদিক থেকে ডান দিকে তোমার ওয়েভ লেন্থটা ডিক্রিজ করবে, আর এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার সেটা হচ্ছে তোমার ইনক্রিজ করবে। তাহলে মাঝের যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ইউভি ভিজিবল রিজিয়ন। এই ইউভি ভিজিবল রিজিয়নটাকে তুমি মাঝখানে রাখো। এইটা ইউভি ভিজিবল রিজিয়ন। আর ইউভি ভিজিবল রিজিয়ন থেকে যখন তুমি এনার্জিটা আস্তে আস্তে কমাবে, তোমার এখানে আইআর রিজিয়ন আসবে বা ইনফ্রারেড রিজিয়ন আসবে, মাইক্রোওয়েভ রিজিয়ন আসবে, আর রেডিও ওয়েভ রিজিয়ন আসবে। রেডিও ওয়েভ রিজিয়ন আসবে। আর এদিকে তোমার ইউভি ভিজিবল রিজিয়নের পরে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এক্স রে রিজিয়ন আসবে, আর গামারে রিজিয়ন আসবে। হ্যাঁ, এই কটা হচ্ছে মূলত তোমার ইম্পর্টেন্ট। এটা গামারের পরে লোকে কসমিক রে হ্যানা তানা সব বলে টলে, অত আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। ঠিক আছে, তাহলে আমার রেডিও ওয়েভ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে আইআর, তারপর ইউভি ভিজিবল, তারপর এক্স রে, তারপর তোমার গামারে। আচ্ছা, এবারে তোমার কোন রিজিয়নটা কোনটা করসপন্স করছে একটুখানি মনে রাখতে হবে। কোন পার্টটা কোনটা করসপন্ড করছে মনে রাখতে হবে, মানে হচ্ছে মানে তোমার মানে মানে আমি বলছি যে তাদের ফ্রিকোয়েন্সি বলো বা ওয়েভ লেন্থ বলো বা ওয়েভ নাম্বার বলো, কিছু একটা মনে রাখতে হবে। দেখো, তুমি যদি ভিজিবল দেখো, ইউভিটা পরে আসছে, তাহলে ভিজিবল রিজিয়নের ক্ষেত্রে ওয়েভ লেন্থটা আমরা এরকম বলি যে 400 থেকে 700 ন্যানোমিটার এরকম। তার মানে 4 to 7 into 10⁻⁻, ন্যানোমিটার মানে তোমার ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻7 সেন্টিমিটার, 10⁻⁹ মিটার, 10⁻7 সেন্টিমিটার। এবং তার সাথে তোমার গুণ হয়ে যাচ্ছে কত, এটা মানে 100 গুণ হয়ে যাচ্ছে, বা 10⁻5 এরকম একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে আর কি। এত সেন্টিমিটার এরকম, মানে ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার মানে 10⁻7 সেন্টিমিটার। তার সঙ্গে তোমার 400 থেকে 700 ন্যানোমিটার যখন তুমি করছো, 400 থেকে 700 করলে এখানে 100 দিয়ে গুণ হয়ে গেলে তোমার 4 to 7 10⁻⁵ সেন্টিমিটার এরকম একটা অর্ডার। এইটা। আচ্ছা, এবারে তুমি যদি একটুখানি বাড়িয়ে ইউভি ভিজিবল রিজিয়নটাকে দেখা একবারে, ইউভি ভিজিবল রিজিয়ন ওয়েভলেন্থটা জাস্ট নেয় এইটা, এই 400টা তোমার 10 থেকে মোটামুটি ভাবে এই 1000 ন্যানোমিটার এরকম একটা রিজিয়ন নেয়। তো এটা নিলে কত দাঁড়াবে, তো 10⁻⁻6 থেকে 10⁻⁴
সেন্টিমিটার এরকম হয়ে যাবে একটা। তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের ওয়েভ লেন্থ হচ্ছে 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার, এরকম একটা অর্ডার হবে তোমার। আর যদি তুমি ওয়েভ নাম্বারটাকে করে নাও, ওয়েভ নাম্বারটা কিন্তু 1/λ, সেটা হয়ে যাবে কত, 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স হয়েছে। মানে এইটা রেসিপ্রোকাল নিলে হচ্ছে 10⁶ হবে, এটা 10⁴ হবে। আমি ছোট থেকে বড়টা লিখবো বলে 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স হবে। তাহলে আমরা এইখানে এই যে ইউভি ভিজিবল রিজিয়নটা, এইটা প্রথমে ঠিক করে নিই, 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স। এইটা একটুখানি তোমাকে মনে রাখতে হচ্ছে যে ইউভি ভিজিবল, তুমি একটা গেস পাচ্ছ ভিজিবল রিজিয়নের ওয়েভলেন্থ কিন্তু ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো। এবারে ইউভির ক্ষেত্রে কি হচ্ছে, ইউভির ক্ষেত্রে তার এনার্জিটা ভিজিবলের থেকে বেশি হয়। ভিজিবলের থেকে যদি বেশি হলে তার ওয়েভলেন্থটা কম হয়ে যাবে। দেখো ওই জন্য আমি মানে ভিজিবল রিজিয়নের যে এক্সট্রিম এন্ডটাকে 700 বা 800 ন্যানোমিটার বাদে আমি 1000 ন্যানোমিটার পর্যন্ত লিখলাম। আর এদিকে ইউভি রিজিয়নটা তার এনার্জিটা বেশি, মানে ওয়েভলেন্থটা কম, ওয়েভলেন্থটা কমে 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 একটা লোয়েস্ট পসিবল যেটা হতে পারে সেটা 10 ন্যানোমিটার। 10 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার, এই যে পুরো 100 টাইমস যে চেঞ্জটা আর কি, সেইটাকে আমি মোটামুটি ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে রাখছি। এবং তার ওয়েভ নাম্বারটা যদি ক্যালকুলেট করে না, তাহলে 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স হবে। আর এইটা করলে যেটা সুবিধে, যে এর পরেরটা তখন তুমি জাস্ট মানে ইউভি ভিজিবল থেকে এক্স এর এনার্জিটা বেশি, এনার্জি বেশি মানে ওয়েভ নাম্বারও বাড়বে, এবং সেটা হয়ে যাবে 10⁶ থেকে 10⁸ সেন্টিমিটার ইনভার্স। আর গামার এটা হয়ে যাবে তোমার 10 মানে গ্রেটার দ্যান 10⁸ সেন্টিমিটার ইনভার্স, গ্রেটার দ্যান 10⁸ সেন্টিমিটার ইনভার্স। এটা মানে গ্রেটার দ্যানটা আসলে ঠিক দাঁড়ায় না, মানে এটা আসলে রিজিয়নটা বলে দেওয়াই ভালো। বা 10⁸ থেকে 10⁻10 এরকম একটা অর্ডারে আছে। তারপরে যেগুলো থাকে সেগুলো জাস্ট ইউজুয়ালি লোকে কসমিক ডে বলে চালিয়ে যায়। 10⁸ থেকে 10⁻10 সেন্টিমিটার ইনভার্স এরকম একটা অর্ডারের হচ্ছে তোমার বেসিক্যালি গামা রে। আচ্ছা, আইআর রিজিয়নে যখন তুমি আসবে, এটা হচ্ছে এই 10² থেকে 10⁴ সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে। মাইক্রোওয়েভটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 থেকে 10² সেন্টিমিটার ইনভার্স এইটা। আর রেডিও ওয়েভ রিজিয়ন যখন তুমি দেখছো, রেডিও ওয়েভ রিজিয়নটা একটু ওখানে বড় রিজিয়ন, সেখানে ওয়েভ নাম্বারটা হচ্ছে তোমার এই 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। মানে দেখো দুটো পার্ট দেখো, যে বাকিগুলো যেখানে গ্যাপগুলো হচ্ছে ওই তোমার মোটামুটিভাবে মানে 100 টাইমস আর কি, তার মধ্যে আমি গ্যাপটাকে রেখেছি 1 থেকে 100, 100 থেকে 10,000, হ্যাঁ, তারপরে তোমার 10⁴ থেকে 10⁻⁶, 10⁻⁶ থেকে 10⁸, 10⁸ থেকে 10⁻10। এখানে দেখো এটা ঠিক একই রকম হলে 10⁻⁻2 থেকে 1 লেখা উচিত ছিল, কিন্তু তার বদলে লিখতে কত 10⁻⁴ থেকে 10⁻⁴ থেকে 1। আসলে আসলে যেটা হয় না, এখানে না দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই পার্টিকুলার কেসটা তুমি আবার দুটো রিজিয়নে ভাঙতে পারো। আসলে এই যে রিজিয়নগুলো আমি ভাগ করেছি না, প্রত্যেকটা রিজিয়ন হচ্ছে কোন একটা পার্টিকুলার এনার্জি গ্যাপের সাথে অ্যাসোসিয়েটেড, মানে মলিকুলার যে বিভিন্ন এনার্জি হতে পারে তার সাথে এটা অ্যাসোসিয়েটেড। ধরো তুমি যদি এই দুটো ইলেকট্রনিক এনার্জি গ্যাপ কনসিডার করো, এটা হচ্ছে দুটো ইলেকট্রনিক এনার্জি গ্যাপ অফ ভ্যালেন্স ইলেকট্রন, মানে মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে পরমাণুর বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, দুটো ভ্যালেন্স ইলেকট্রন, তাদের যে ইলেকট্রনিক এনার্জি গ্যাপ, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো, সেইটা কিন্তু তোমার এই 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 রিজিয়নের ফ্রিকোয়েন্সিতে তোমার আসবে। মানে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এবং ইলেকট্রনিক এনার্জি লেভেলগুলো সার্টেনলি হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রনিক যে এনার্জি লেভেল থাকে, তাদের যে এনার্জি গ্যাপটাকে তাকে যদি এইচ দিয়ে ভাগ করো, তাহলে তুমি এই ফ্রিকোয়েন্সিটাকে এই ফ্রিকোয়েন্সিটা না, এই ওয়েভ নাম্বারটা নেই, এই ফ্রিকোয়েন্সিটা তুমি পাচ্ছ। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে তুমি যখন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বা সকাল ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি করো, তো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে কি করতে হয় না, দুটো ইলেকট্রনিক লেভেল নিতে হয়। এবার দুটো ইলেকট্রনিক লেভেলের যে গ্যাপটা তার সঙ্গে এইচ নিউ তোমার ম্যাচ করবে, ম্যাচ করলে তোমার ট্রানজিশনটা হবে। তাহলে তুমি তো লাইট দিচ্ছ, তুমি জাস্ট হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তো ব্যাপারটা পড়েইছো। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তুমি ধরো বামার সিরিজের কথা তুমি যখন বলছো, বামার সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে না, এন ইকুয়াল টু 2 ট্রানজিশনটা করবে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে ডট ডট ডট। তার মানে কি, ডিসক্রিট এনার্জি লেভেলস আছে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে তুমি নিলে, সেই এনার্জি গ্যাপটাকে তুমি এইচ নিউ বললে, সেখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা পেলে সেটা তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি।
এবার দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ তাকে যদি তুমি এই জিনিসের সঙ্গে সমান করো, যাতে করে ট্রানজিশনটা হয়, তাহলে যে ফ্রিকোয়েন্সি লাইট লাগবে সেই ফ্রিকোয়েন্সিটা হবে ডেল্টা ই ইলেকট্রনিক বাই এইচ। এবং এইখানে দেখা যাবে যে এই যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ছে। তার মানে দুটো সাকসেসিভ যে ইলেকট্রনিক এনার্জি লেভেল তাদের গ্যাপটা এই ফ্রিকোয়েন্সি রিজিয়নের লাইট নিয়ে তোমার লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওই জন্য এখানে যেটা হয়, এখানে তোমার ঘটবে হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলে যে জিনিসটা আছে, এটাকে অনেক সময় বলা হয় ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, সেই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিটা কিন্তু এই রিজিয়নে ঘটে। ঠিক আছে? আর এবারে এই দুটো ইলেকট্রনিক এনার্জি গ্যাপই তুমি নিলে তাকে এইচ দিয়ে ভাগ করলে, কিন্তু এইখানে এটা হচ্ছে কোর ইলেকট্রন। কোর ইলেকট্রন, দুটো কোর ইলেকট্রনিক যে এনার্জি লেভেল তাদের এনার্জি গ্যাপটাকে যদি এইচ দিয়ে ভাগ করো, সেইখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার এক্স রিজিয়নের মধ্যে পড়ে। ধরো মানে একটা নিউক্লিয়াসের কাছাকাছি যে অরবিটগুলো আছে বা অরবিটারগুলো আছে আর কি, সেইখানে কিন্তু দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তুমি দেখো, তাহলে তার ক্ষেত্রে এনার্জি গ্যাপটা বেড়ে যায়। মানে তুমি হাইড্রোজেন অ্যাটমের যে বোর্ড থিওরি করেছো সেখান থেকে মোটামুটিভাবে তুমি বুঝতে পারো যে এন ইকুয়াল টু 1 থেকে 2 এর মধ্যে যে এনার্জি গ্যাপ, 2 থেকে 3 এর মধ্যে এনার্জি গ্যাপ কমতে থাকে, 3 থেকে 4 এর মধ্যে এনার্জি গ্যাপটা কমতে থাকে। তার মানে কোর ইলেকট্রনিক এনার্জি গ্যাপটা হচ্ছে বেশি, ভ্যালেন্স ইলেকট্রনিক এনার্জি গ্যাপটা হচ্ছে কম। তাই কোর ইলেকট্রনিক এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করলে যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেইটা বেসিক্যালি হচ্ছে তোমার এখানে এক্স রিজিয়নের মধ্যে পড়ে। এবং এক্ষেত্রে তোমার যেটা করা হয়, এই এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এখানে করা হয়, এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এই রিজিয়নের মধ্যে ঘটে। আচ্ছা, এবারে তুমি দেখবে এই এক্স রের ওয়েভলেন্থটা এমন, মানে এনার্জির সঙ্গে তো ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড, এক্স এর ওয়েভলেন্থ এমন যে অ্যাংস্ট্রম অর্ডারের, এবং অ্যাংস্ট্রম অর্ডারের হচ্ছে, এবং একটা ক্রিস্টালের ক্ষেত্রে ইন্টারপ্ল্যানার স্পেসিংটাও অ্যাংস্ট্রম অর্ডারের। সেই জন্য তোমার ক্রিস্টালের যে স্ট্রাকচার ডিটারমিনেশনে যখন যখন এক্স রে ডিফ্র্যাকশন স্টাডি করতে হয়, সেইটা কিন্তু এই রিজিয়নের লাইট দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি করতে হয় আর কি। হ্যাঁ, মানে তোমার যেটাকে বলে এক্স রে ডিফ্র্যাকশন আর কি, এক্স রে ডিফ্র্যাকশন by a crystal, এক্স-রে রিফ্রাকশন বাই এ ক্রিস্টাল, সেটা এই রিজিয়নের মধ্যে ঘটে। আচ্ছা, এবারে তুমি দেখেছো যে ধরো দুটো নিউক্লিয়ার এনার্জি তাকে এইচ দিয়ে ভাগ করলে যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেটা হচ্ছে এই রিজিয়নের মধ্যে পড়বে। মানে যখন রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে তোমরা দেখেছো যে ফিশন ফিউশন বিভিন্ন যখন রিয়াকশন ঘটছে তখন একটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো। নিউক্লিয়াসটা প্রথমে ওই তোমার তার এক্সাইটেড স্টেটে তৈরি হচ্ছে আর কি। স্যার এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে নেমে আসে, সে একটা রেডিয়েশন ছাড়ছে, যেটা গামা রে হিসেবে আমরা পাই আর কি, যার পেনিট্রেশন পাওয়ারটা খুব বেশি, তার এনার্জি খুব বেশি। তা দুটো নিউক্লিয়ার স্টেট তাদের যে এনার্জিটা তাকে এই যে ভাগ করে যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা হচ্ছে গামা রে রিজিয়নের মধ্যে ঘটে। এবং এই যে গামা রে রিজিয়নে তুমি যে স্পেকট্রোস্কোপিটাকে করতে পারো সেটা হচ্ছে একটা ইনঅর্গানিক একটা ইম্পর্টেন্ট স্পেকট্রোস্কোপি, যাকে বলে মস বাওয়ার স্পেকট্রোস্কোপি। এই মস বাওয়ার স্পেকট্রোস্কোপিটা কিন্তু এই গামা রে রিজিয়নের মধ্যে কিন্তু হয়। এবং এক্ষেত্রে এই রেডিও অ্যাক্টিভিটিতে যে রেডিয়েশন নিয়ে তোমার কথাবার্তা বলা হয়, রেডিও অ্যাক্টিভিটিতে যে এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয় সেটা বেসিক্যালি তোমার গামা রেডিয়েশন। আচ্ছা, এবারে চলে এসো ভাইব্রেশনাল মোশনের ক্ষেত্রে। এবারে দুটো ভাইব্রেশনাল লেভেল তাদের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো তাহলে তুমি আইআর রিজিয়নের লাইটটাকে পাবে, মানে এই আইআর রিজিয়নের ফ্রিকোয়েন্সি বা আইআর রিজিয়নের লাইটটা তুমি পাবে। মানে যেমন দুটো ইলেকট্রনিক এনার্জি লেভেলের মধ্যে গ্যাপটাকে যদি এইচ নিউ বলো, সেই নিউটা হচ্ছে তোমার ইউভি ভিজিবল রিজিয়নে। তো ভাইব্রেশনাল এনার্জি লেভেলের মধ্যে গ্যাপটাকে যদি তুমি এইচ নিউ বলো, সেই নিউটা হচ্ছে তোমার আইআর রিজিয়নের মধ্যে পড়ে। এবং ওই জন্য এই রিজিয়নে যেটা হয় সেটা হচ্ছে সকাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি হয়। এটাকেই বলা হচ্ছে, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিকেই বলা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আইআর স্পেকট্রোস্কোপি এই রিজিয়নের মধ্যে ঘটে। আর এবারে দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেটা এই রিজিয়নের মধ্যে পড়বে। আচ্ছা, রোটেশনাল এনার্জি গ্যাপ থেকে যে স্পেকট্রোস্কোপিটা সেটা হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপি। রোটেশনাল স্পেকট্রোস্কোপি অর এটাকে অনেক সময় মাইক্রোওয়েভ রিজিয়নের লাইট ইনভলভ করে যেহেতু রোটেশনাল স্পেকট্রোস্কোপি হচ্ছে, মানে একে মাইক্রো স্পেকট্রোস্কোপিও বলে।
রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মাইক্রো স্পেকট্রোস্কোপি। আর এদিকে তোমার ধরো রেডিও ওয়েভের যেটা, রেডিও ওয়েভকে আমি দুটো রিজিয়নে ভাগ করেছি। এইটা হচ্ছে যে যদি তোমার মানে স্পিন স্টেটটাকে দেখো, মানে স্পিন স্টেট দু রকমের হতে পারে। মানে নিউক্লিয়াসে যে প্রোটন বা নিউট্রন আছে তাদের স্পিন স্টেট থাকতে পারে, আর ইলেকট্রনের যে নিজে এক থেকে চারিদিকে করে সেই মতো করে ইলেকট্রনিক স্পিন স্টেট আছে। তার মানে বেসিক্যালি যদি তুমি এই ধরো দুটো মানে স্পিন স্টেটের মধ্যে এনার্জি গ্যাপ তুমি ক্যালকুলেট করছো, ডিভাইডেড বাই এইচ তুমি করছো, এখানেও ধরো দুটো স্পিন স্টেটের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করছো, তাকে এইচ দিয়ে ভাগ করছো। এবারে এই যদি তোমার এই স্পিন স্টেটটা নিউক্লিয়ার স্পিন স্টেট হয়, তাহলে যে ফ্রিকোয়েন্সির লাইটটা পাবে সেটা মোটামুটিভাবে তোমার এইখানে যে ফ্রিকোয়েন্সিটা পাবে, এই ফ্রিকোয়েন্সিটা অফ দ্য অর্ডার অফ তোমার ওই 10⁻⁻2 থেকে 1, সরি, ওয়েভ নাম্বারটা এখানে কম আর কি, 10⁻⁴ থেকে 10⁻², এই রিজিয়ানটা হচ্ছে এইখানে। আর ইলেকট্রন স্পিনটা যদি তোমার ইলেকট্রনিক স্পিন করো, তুমি ইলেকট্রনের স্পিন করো, তাহলে যে গ্যাপটা সেইটা হচ্ছে তোমার মোটামুটিভাবে 10⁻² থেকে 1 সেন্টিমিটার ইনভার্স আর কি। তা দেখো, তাহলে স্পিন মানে তুমি ধরো প্রোটনের স্পিন কনসিডার করছো ভার্সেস ইলেকট্রনের স্পিন কনসিডার করছো। ইলেকট্রনের স্পিন স্টেটের মধ্যে যে এনার্জি গ্যাপটা সেটা হচ্ছে তোমার বেশি, আর প্রোটনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার আরো কম হয় আর কি, ঠিক আছে। এবারে এই নিউক্লিয়ার স্পিনকে ইনভলভ করে যে স্পেকট্রোস্কোপিটা সেটা হচ্ছে এনএমআর, আর ইলেকট্রন স্পিনকে ইনভলভ করে যে স্পেকট্রোস্কোপিটা সেটা হচ্ছে ইপিআর, অথবা তুমি এটাকে এসআরও বলতে পারো, সরি, ইএসআরও বলতে পারো, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রন স্পিন রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি। এটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি, মানে এনএমআর বা ইপিআর, ইএসআর, সেটা হচ্ছে রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যে ঘটে। আচ্ছা, এমনি রেডিও ওয়েভ নামটা শুনে তুমি কিন্তু তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার কেমন হবে তুমি একটু গেস করতে পারো। তোমার ধরো একটা নর্মাল রেডিও, ধরো নর্মাল রেডিও মানে হচ্ছে এফএম, ধরো কোন একটা এফএম চ্যানেল যদি তুমি কনসিডার করো, ধরো যখন একটা এফএম চ্যানেল, তার ফ্রিকোয়েন্সি কত জানো? যখন একটা এফএম চ্যানেল, হুম, মনে আছে? এফএম শোনো তো নাকি? কি গো, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম, বলো, এফএম এফএম চ্যানেল, এফএম চ্যানেলের এ কি, মানে এফএম এর, এফএম শোনো তো নাকি? এফএম এর ফ্রিকোয়েন্সি কি? যে কোনো একটা এফএম চ্যানেল বলো, তার ফ্রিকোয়েন্সি বলো। কি রে, কিচ্ছু জানিস না নাকি? আরে বাবা, এফএম শুনিস না? রেডিও মির্চি, হ্যাঁ, বিগ এফএম, সব আছে না? স্যার আগে শোনা হতো। হ্যাঁ, মানে তার ফ্রিকোয়েন্সিটা কিরকম? রেডিও মির্চি ফ্রিকোয়েন্সি কত? 90, না না, হ্যাঁ, বলো বলো। 98.3। হ্যাঁ হ্যাঁ, ওমি একটা ছিল 98 পয়েন্ট। 98.3 কি, তার ইউনিটটা কি? হ্যাঁ, অদ্ভুত রে ছেলেরা ভাই। আর রেডিওতে তুই একটা রেডিওর একটা ফ্রিকোয়েন্সি 98.3 কি? রেডিও মির্চি তার ইউনিট কি? আরে একটু ইন্টারঅ্যাক্ট কর, একটু ইনভলভ হ। আশ্চর্য, এই ছেলেটা কোন দেশে বাস করে রে ভাই? একটা রেডিও টেডিও এত একটা ইম্পর্টেন্ট ব্যাপার, রেডিওর একটা ফ্রিকোয়েন্সিটা, তার ইউনিটটা কি? যে 98.3, ওটা কত? 98.3 কি মিটার, না কিলোমিটার, নাকি আলোকবর্ষ, নাকি ঘন্টা, না মিনিট, কি? আর
হার্জ না মেগা হার্জ, ওটা 98.3 মেগা হার্জে। ও রেডিও ফিরে কিছুই শোনে না, কি করে সবেরা জানি না বাবা। তো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার দেখবে ওই এফএম এ তো 100 মেগা হার্জের অর্ডারে, 100 মেগা হার্জের কথা 90, মানে 2.7 হচ্ছে বিগ এফএম। হ্যাঁ, তারপরে তোমার রেডিও মিলছে 98.3, তারপরে 101.1, 101.7, 107 ইত্যাদিতে ইত্যাদি 94.3। তাহলে এগুলো সব হচ্ছে এফএম এর ফ্রিকোয়েন্সিগুলো, সব দেখবে 100 মেগা হার্জের আশেপাশে। 100 মেগা হার্জের যদি আশেপাশে হয় তাহলে সেটা কত হচ্ছে, অ্যারাউন্ড হচ্ছে 100 ইন্টু 10⁶ হার্জ এরকম। তার মানে এটা কত হচ্ছে তোমার মেগা হার্জ, মানে 10⁶ হার্জ। তার মানে এটা হচ্ছে 10⁴ হার্জ এই অর্ডারে। এটা তুমি এক কাজ করো, আমি তো সব কিছু ওয়েব নাম্বারের টার্মসে লিখছি। ওয়েব নাম্বার কত, নিউ বাই সি, এটা সেটা হচ্ছে তোমার ওয়েব নাম্বার। তা নিউটা যদি 10⁴ হার্জ মানে কি সেকেন্ড ইনভার্স হয়, আর স্পিড অফ লাইট হচ্ছে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়। তাহলে কত দাঁড়াচ্ছে এটা দেখো তো। 10⁸ হবে তো। হ্যাঁ, ও 10⁸, সরি এটা 10⁴ হবে। হ্যাঁ এটা 10⁸। এটা তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা 1/3 মানে 0.33 ইন্টু 10⁻² সেন্টিমিটার ইনভার্স, এরকম অর্ডারের আসছে। এইটা একটু খেয়াল করে দেখো, রেডিও ওয়েভটা কত 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। দেখো এইটা কত হচ্ছে 0.33 ইন্টু 10⁻² সেন্টিমিটার ইনভার্স। পরিষ্কার দেখো এটা রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যে পড়েছে। রেডিও হচ্ছে কোন রিজিয়নে চলে, রেডিও ওয়েভ রিজিয়নে চলে। ঠিক আছে, তাহলে এফএম এর যে নর্মাল ফ্রিকোয়েন্সিগুলো যদি তুমি দেখো সেটা দেখবে রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যেই পড়বে। তাহলে এইগুলোতে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যে আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামটাকে কতগুলো রিজিয়নে ভাগ করে রাখলাম, তা সেই রিজিয়নগুলোর ওয়েভ নাম্বারগুলো মনে রাখার সুবিধা বলে আমি ওয়েভ নাম্বার বলেছি। সেখান থেকে যে ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি বা এনার্জি তুমি এখান থেকে করে নিতেই পারো, এবং কোন রিজিয়নটা আমাদের স্পেকট্রোস্কোপি বা ইত্যাদির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আর কি, সেইটা আমরা এখানে বলে দিলাম আর কি। ধরো এনএমআর, ইপিআর, মাইক্রোস্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, মসবার স্পেকট্রোস্কোপি, যে স্ট্যান্ডার্ড স্পেকট্রোস্কোপিগুলো যে রিজিয়নের মধ্যে ঘটে আর কি, সেগুলো সম্বন্ধে একটা ধারণা তোমাদের দেওয়া হলো। তো চলো এবার ফিরে আসি আমি। তো দেখো আমি কি করেছিলাম না, ব্ল্যাক বডি রেডিয়েশন যখন বলেছিলাম সেখানে হচ্ছে ব্ল্যাক বডি বলে একটা কথা ছিল আর রেডিয়েশন বলে একটা কথা ছিল। রেডিয়েশন হচ্ছে মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে এসেন্সিয়াল যে যতটুকু কথা আমাদের বলার দরকার পড়ে সেই কথাগুলো আমরা বলে দিলাম। এটা আচ্ছা, এবারে একটা কথা সেটা হচ্ছে যে এই যে একটা ব্ল্যাক বডি যে বেসিক্যালি অল ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে বা এমিট করতে পারে, তার ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট টার্ম আমি একটুখানি উল্লেখ করছি। সেটা হচ্ছে ধরো একটা এই রো নিউ ডি নিউ বলে একটা টার্ম আমি বলছি, সেটা হচ্ছে যে এনার্জি ডেনসিটি বা এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, মানে এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এটাকে অনেক সময় ল্যামডা দিয়েও লিখতে হয়, রো ল্যামডা ডি ল্যামডা। মানে এনার্জি ডেনসিটিটাকে অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি তুমি লিখতে পারো, এনার্জি ডেনসিটি অ্যাজ এ ফাংশন অফ ওয়েভ লেন্থও তুমি লিখতে পারো। সেটা হচ্ছে ওই একই রকমভাবে এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম আর কি, সেটা আলাদা করে খুলে লিখলাম না। এনার্জি ডেনসিটি উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। হ্যাঁ, এনার্জি ডেনসিটি উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। ঠিক আছে, এটা আচ্ছা, এই দুটো টার্ম আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, এবারে বিভিন্ন বইয়ে এই দুটো ছাড়া আরো দু রকমের টার্ম একটু ব্যবহার করে, সেটা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে সব অনেক সময় এই রো নিউ ডি নিউ না ব্যবহার করে আর নিউ ডি নিউ এটাকে ব্যবহার করে। এটা বেসিক্যালি এনার্জি ফ্লাক্স
Energy flux, that is energy emitted per unit time per unit cross sectional area within the frequency range nu and nu plus d nu। তাহলে আগেরটা ছিল এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম, পরেরটা হচ্ছে এনার্জি ফ্লাক্স। আর ফ্লাক্স মানে হচ্ছে কোন একটা অ্যামাউন্ট ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। তাহলে এনার্জি ফ্লাক্স বা এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। আর সেটাকে তুমি ওয়েভ লেন্থের টার্মসেও লিখতে পারো, আর ল্যামডা ডি ল্যামডা, সেটা ঠিক একই রকম করে। আর ল্যামডা ডি ল্যামডা সেটা তোমার ওই একই রকম করে তুমি লিখছো এনার্জি ফ্লাক্স that is energy emitted per unit time per unit cross sectional area within the wavelength range lambda and lambda plus d lambda। ঠিক আছে, এটা এনার্জি ফ্লাক্স দ্যাট ইজ এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা ল্যামডা প্লাস ডি ল্যামডা। তাহলে এই রো দিয়েও কনসেপ্টটা চলে আর আর দিয়েও চলে। যখন বিভিন্ন বই তুমি দেখবে তখন দেখবে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে রো নিউ এজ এ ফাংশন অফ নিউ বা রো ল্যামডা এজ এ ফাংশন অফ ল্যামডাও যেমন এক্সপ্রেস করে, তখন আর নিউ এজ এ ফাংশন অফ নিউ বা আর ল্যামডা এজ এ ফাংশন অফ ল্যামডাও তোমার এক্সপ্রেস করে। এবারে এদের মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটা কি না, এই আর নিউ ডি নিউটা এটা হয় হচ্ছে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ। এটা মানে আর নিউ ডি নিউটা 1/4 ইন্টু স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ। এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কটা, যেটা সিটা হচ্ছে স্পিড অফ লাইট। এটা এটা অথবা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, আর ল্যামডা ডি ল্যামডা সেটা হচ্ছে তোমার 1/4 সি ইন্টু 2 ল্যামডা ডি ল্যামডা। এইটা এটা আছে, যেখানে সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট। তো দেখো এই স্পিড অফ লাইট যেহেতু কনস্ট্যান্ট, সেই জন্যে তুমি যখন প্লট করবে আর নিউ ভার্সেস নিউ প্লট করো বা রো নিউ ভার্সেস নিউ প্লট করো, এই দুটোর মধ্যে প্লটের নেচারের খুব বেশি তফাৎ হবে না, শুধু এই এরিয়া আন্ডার দেখাও সেটা বিভিন্ন মানে হবে আর কি। সেই জন্যে আমরা এই আর নিউ রো নিউ আর আর ল্যামডা রো ল্যামডার মধ্যে এই সম্পর্কটা কিন্তু জানি। তাহলে আমি এখন ব্ল্যাকবেরি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে যে কোনো একটা টার্মসে এক্সপ্রেস করি, যদি তোমাকে অন্য ফর্মে এক্সপ্রেস করার দরকার পড়বে যখন, তখন তুমি তোমার মতো করে সেই মতো করে নিতে পারবে আর কি। এটা ঠিক আছে। চলো এবারে ফিরে আসি আমি। আচ্ছা, এবারে এই যখন ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশনটাকে দেখো, তার তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স আছে। সে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্সকে একটু ভালো করে বুঝতে হবে তোমার। থ্রি ইম্পর্টেন্ট ফিচার important features of black body energy distribution। কি কি সেগুলো? তাহলে প্রথমটা হচ্ছে, ছবি আঁকলে তুমি বুঝতে পারবে। ধরো যদি আমরা
রো নিউটাকে অ্যাজ এ ফাংশন অফ নিউ প্লট করি, ছবির নেচারটা কেমন হচ্ছে না, প্রথমে এটা বাড়ে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছায়, পৌঁছানোর পরে সেটা যখন এক্সপোনেনশিয়ালি ডিকে করে, এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, টিটাকে তুমি ফিক্সড রেখে যখন ছবিটা কাঁকছে এরকম দেখতে পাচ্ছ। বা এটাকে কেউ চাইলে ওয়েভ লেন্থের টার্মসে এক্সপ্রেস করতে পারে, ওয়েভ লেন্থ দিয়ে তুমি এক্সপ্রেস করো, সেটা হচ্ছে তোমার লো ল্যামডা, বা সে ল্যামডা ধরো প্লট করছো তুমি, তখন জিনিসটা কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে যখন টিটাকে তুমি ফিক্সড করে দিচ্ছ। মানে ফ্রিকোয়েন্সি বাড়া মানে হচ্ছে ওয়েভ লেন্থ কমা, ঠিক আছে তো এটা। এবারে এই ছবিতে দেখতে পাচ্ছ ওটা একটা ম্যাক্সিমা দিয়ে পাস করেছে, সেই ম্যাক্সিমাটাকে আমি জাস্ট নিউ ম্যাক্স নাম দিচ্ছি, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এটা রো নিউটা ম্যাক্সিমাম, এটা নিউ ম্যাক্স বলছি। আর যখন ওয়েভ লেন্থের টার্মসে করছো একটা পার্টিকুলার ওয়েভ লেন্থ আছে, যখন হচ্ছে রো ল্যামডাটা ম্যাক্সিমাম, এটা তুমি ল্যামডা ম্যাক্স বলছো। তাহলে এই যে ছবিটা পেলে, সেই ছবিটাকে আমি এবারে কথায় লিখি। তাহলে টেম্পারেচারটা ফিক্সড রেখেছি, তাহলে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচার, এনার্জি ডেন্সিটি rho nu first increases with increase in nu, it reaches a maximum value, then decreases at a particular temperature. Energy density rho nu first increases with increase in nu, it reaches a maximum value, then decreases. The frequency at which rho nu is maximum is called nu max. এটা, আর এটাকে তুমি অল্টারনেটিভলি ওয়েভ লেন্থের টার্মসও বলতে পারো। কি সেটা? অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, এনার্জি ডেন্সিটি রো ল্যামডা ফার্স্ট increases with decrease in wavelength, decrease in wavelength, it reaches a maximum value, then decreases. The wavelength at which rho lambda is maximum is called lambda max. তো দেখো ছবিতে পরিষ্কার বুঝতে পারছো, কনস্ট্যান্ট টেম্পারেচারে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমছে। বা ওয়েভ লেন্থের টার্মসে করলে দেখো ওয়েভ লেন্থ যখন তুমি কমাচ্ছ এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছায়, তারপর সেটা কমছে। তাহলে এই যে ফিচারটা, সেটা বেসিক্যালি ফার্স্ট ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো যে যদি তুমি এই টেম্পারেচারটাকে চেঞ্জ করো তাহলে কি হবে। আগে ছবিটাকে দেখো, ধরো তুমি ছবিটাকে তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে আঁকছো, এটা রো নিউ, আচ্ছা নিউ তুমি প্লট করছো, এটা তো এটা T1 টেম্পারেচারে, এটা T2 টেম্পারেচারে, যেখানে T2টা তোমার গ্রেটার দ্যান T1। তুমি দেখতে পাচ্ছ যখন T1 টেম্পারেচার, যখন নিউ ম্যাক্সটা ছিল ধরো নিউ ম্যাক্স, আর যখন টেম্পারেচারটা বেড়ে গেল
তখন নিউম্যাক্সটা দেখো তোমার বেড়ে গেল, নিউম্যাক্স প্রাইম হয়ে গেল, এবং সেটা দেখো এদিক থেকে এদিকে কিন্তু এটা তোমার বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির টার্মসে প্লট করলে। আচ্ছা, এটাই যখন তুমি ওয়েভ লেন্থের টার্মসে প্লট করছো, দেখো এটাকে রো ল্যামডা ভার্সেস ল্যামডা যখন তুমি প্লট করছো, তখন কি হচ্ছে না তো এইটা হচ্ছে তোমার T1 টেম্পারেচারে, আর T2 টেম্পারেচার, যেখানে T2টা গ্রেটার দ্যান T1, তাতে ল্যামডা ম্যাক্সটা কি হচ্ছে দেখো তোমার শর্টার ভ্যালুতে শিফট করছে। ল্যামডা ম্যাক্স এইটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স প্রাইম, দেখো এটা হচ্ছে শর্টার ভ্যালুতে শিফট করছে। তার মানে কি হচ্ছে না, দেখো টেম্পারেচার বাড়ালে ডিস্ট্রিবিউশন কার্ভের নেচারটা একই রকমের থাকছে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা রিপ্রেজেন্ট করে টোটাল এনার্জি ডেনসিটি, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর T1 টেম্পারেচারে যা এরিয়া আন্ডার দ্য কার্ভ ছিল, T2 টেম্পারেচারে কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ বেড়ে গেল। এটা সিমিলারলি রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লটের ক্ষেত্রেও কিন্তু একই রকমের সিচুয়েশন। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, উইথ ইনক্রিজিং টেম্পারেচার nature of the distribution curve remains the same, nature of the distribution curve remains the same, but the area under the curve which represent the total energy density increases. So with increasing temperature, nature of the distribution curve remains the same, but the area under the curve which represents the total energy density increases. At the same time, nu max shifts to higher frequency and lambda max shifts to nu max shifts to higher frequency and lambda max shifts to shorter wavelength. Wavelength in such a way that তোমার T into lambda max এটা তোমার কনস্ট্যান্ট থাকে। বা টেম্পারেচার যখন বাড়াচ্ছে তোমার ল্যামডা ম্যাক্সটা কমছে, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সের গুণফলটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে টেম্পারেচার বাড়বে, ওয়েভলেন্থ কমবে, কিন্তু এই গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। এটাকে বলা হয়, দিস ইজ দ্য ভিনস ডিসপ্লেসমেন্ট ল। এটা তোমার ভিন ডিসপ্লেসমেন্ট ল। তাহলে যখন তুমি বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়াচ্ছ, তখন ওয়েভলেন্থ মানে ল্যামডা ম্যাক্সটা হচ্ছে কমে যাচ্ছে, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা তোমার কনস্ট্যান্ট হয়ে যায়। এইটা, এবং সেটা তুমি দেখতে পাবে যে কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা হচ্ছে তোমার এটা ওখানে বলে নেওয়া যাক, মানে এক্সপেরিমেন্টালি দেখা যাবে টি ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রিলেশনটা। আমি কনস্ট্যান্ট বলেছি, কিন্তু কনস্ট্যান্টের ভ্যালুটা এক্সপেরিমেন্টালি বের করা গেছে, সেটা হচ্ছে তোমার 2.89 10⁻³ মিটার কেলভিন। এটা আমি আসবো। এটা হচ্ছে সেকেন্ড ফিচারটা। তাহলে মানে উইথ ইনক্রিজ মানে টেম্পারেচার বাড়ালে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেনসিটি সেটা ইনক্রিজ করছে। নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে এবং ল্যামডা ম্যাক্সটা হচ্ছে শর্টার ওয়েভলেন্থে তোমার শিফট করলো। এটা আচ্ছা, 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট ফিচার,
সেটা হচ্ছে যে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে আঁকা হচ্ছে সেটা ইউনিভার্সাল, অর্থাৎ দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। তাহলে নেক্সট যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে নেচার অফ দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ nature of the black body energy distribution curve is universal. Universal, that is independent of the material by which the black body is made of. তো ব্ল্যাক বডিটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে কিন্তু এটা নির্ভর করছে না, মানে যতক্ষণ পর্যন্ত ওর একটা পারফেক্ট ব্ল্যাক বডি, একটা আদর্শ কৃষ্ণ বস্তু, ততক্ষণ পর্যন্ত কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি নিয়ে তুমি কাজটাকে করছো তার উপরে কিন্তু এটা কোনো রকম ভাবে নির্ভর করছে না। ঠিক আছে, তো এই তিনটে হচ্ছে ব্ল্যাক বডির এনার্জি ডিস্ট্রিবিউশন, মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের তিনটে ইম্পর্টেন্ট ফিচার। ঠিক আছে, তাহলে প্রথমটা তুমি দেখতে পাচ্ছ যে কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জি ডেন্সিটি বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা কমছে। আর ওয়েভ লেন্থের টার্মস ওয়েভ লেন্থ কমানোর সাথে সাথে এনার্জি ডেন্সিটি বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা কমছে। আর টেম্পারেচার বাড়ালে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ ডিপেন্ডিং দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেটা ইনক্রিজ করছে। নিউ ম্যাক্স হায়ার ফ্রিকোয়েন্সিতে ল্যামডা ম্যাক্স হঠাৎ ওয়েভলেন্থে শিফট করছে, তাতে করে টি ল্যামডা ম্যাক্স কনস্ট্যান্ট হয়। আর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ওই কার্ভ গুলো কি এক্সপেরিমেন্টাল পাওয়া যাচ্ছে না কোনো কার্ভগুলো ইকুয়েশন এক্সপেরিমেন্ট, থেকে আছে? কার্ভগুলো এখন হচ্ছে এক্সপেরিমেন্টাল। কার্ভগুলো যেগুলো এখন আমি যেটা লিখলাম পুরোটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভ। এবারে থিওরিটিক্যালি ওই কার্ভগুলো কোন ইকুয়েশন থেকে আসতে পারে সেটাই আমাদের অ্যাকচুয়ালি করতে হবে। মানে এখানে যে কার্ভগুলোকে করা হচ্ছে সব কটা এক্সপেরিমেন্টাল কার্ভ। এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ফিচারগুলো যে পেলাম, এই ফিচারগুলো বেসিক্যালি মানে একদিনে পাওয়া যাচ্ছে সেরকম নয়। তুমি হিস্টোরিক্যালি যদি দেখো তাহলে 1859 নাগাদ বিজ্ঞানী কার্চফ তিনি প্রচুর এক্সপেরিমেন্ট করেছিলেন। Many experiments using black body made of different material. He got similar distribution curves. একই রকমের ডিস্ট্রিবিউশন কার্ভসটা পেয়েছিলেন আর কি। সেখান থেকে তিনি বললেন যে থার্ড ফিচারটা আর কি, যে এখান থেকে তিনি এটা কনক্লুড করলেন যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল। সেখান থেকে হি কনক্লুডেড, সরি, he concluded that black body energy distribution curve is ইউনিভার্সাল। এবং তিনি প্রথম এই ব্ল্যাক বডি এই টার্মটাকে উল্লেখ করেছে। হি ফার্স্ট কয়েন দ্য টার্ম ব্ল্যাক বডি রেডিয়েশন। যে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা নিয়ে আমরা মাতামাতি করছি আর কি, সেই টার্মটা কিন্তু প্রথম বিজ্ঞানী কার্চফই বলেন। এটা 1859 এটা। আচ্ছা, মানে 18
79-এ বিজ্ঞানী স্টিফান 1879-এ বিজ্ঞানী স্টিফান তিনি একটা স্টিফান ল দিলেন। স্টিফান ল তিনি কি বললেন, সেটা হচ্ছে টোটাল এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট cross sectional area, that is total flux, যেটা flux is directly proportional to T to the power 4, বা টেম্পারেচারের পাওয়ার যে 4 তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে এই টোটাল যে এনার্জি ডেন্সিটিটা, তাহলে সেটা তুমি এইভাবে লিখতে পারো, ইন্টিগ্রাল এই যে আমরা আর নিউ ডি নিউ লিখেছিলাম না, যেখানে নিউটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা যে টোটাল ফ্লাক্সটা হয়ে গেল। মানে এমনি ফ্লাক্সটা আমি যেটা করেছিলাম আর নিউ ডি নিউটা হচ্ছে ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি যে নিউ আর নিউ প্লাস ডি নিউ। আর ফ্রিকোয়েন্সি থেকে 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, পুরোটাকে তুমি ইন্টিগ্রেট করি, তার টোটাল ফ্লাক্সটা বেরিয়ে যাবে। এবং সেটা তিনি বললেন কি এটা হচ্ছে টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ সিগমা টি টু দি পাওয়ার 4। এখানে সিগমাটা হচ্ছে তোমার স্টিফান কনস্ট্যান্ট। আচ্ছা, স্টিফান কনস্ট্যান্ট মানে ব্যাপারটা কিরকম, যে আমি যখন ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে লিখেছি তখন রো নিউ ডি নিউ লিখেছিলাম। রো নিউ ডি নিউ লিখেছিলাম মানে কি, মানে বেসিক্যালি তুমি একটা ছোট্ট ফ্রিকোয়েন্সি উইথ আর কি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার মানে নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, হ্যাঁ, ওইটুকু রিজিয়ান থেকে পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া কতখানি এনার্জি বেরোচ্ছে সেটা আমি দেখছিলাম। এবারে আমি যদি ওই সমস্ত নিউতে, অল নিউতে টোটাল কতখানি এনার্জি বেরোচ্ছে, মানে বেসিক্যালি যদি তুমি প্লটটাকে, মানে হচ্ছে বেসিক্যালি প্লটটাকে আমি রো নিউ ভার্সেস নিউ করেছি, যদি আর নিউ ভার্সেস নিউ করতাম তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যেত আর, হ্যাঁ, সেইটাকে যদি তুমি দেখো, সেটা বিজ্ঞানী স্টিফান এক্সপেরিমেন্টালি যেটা দেখলেন, ওটা বেসিক্যালি অ্যাবসলিউট টেম্পারেচারকে তার 4th পাওয়ারের সঙ্গে বেসিক্যালি ওটা প্রপোর্শনাল, ঠিক আছে। আর এবং তিনি এই একটা এক্সপেরিমেন্টালি এই সিগমার একটা ভ্যালুও তিনি প্রেডিক্ট করলেন, যেটা মোটামুটি হবে ওই অ্যাপ্রক্সিমেটলি 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এটার ইউনিটটা হবে দেখো, যে তোমার এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া, তাহলে এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া, তাকে ভাগ হয়ে যাবে কত, টেম্পারেচার টু দি পাওয়ার 4 দিয়ে কেলভিন টু দি পাওয়ার -4 দিয়ে। এইটা, তো এটা বেসিক্যালি হচ্ছে স্টিফানস ল, যে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার টোটাল এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া, দ্যাট ইজ টোটাল ফ্লাক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। সেখান থেকে তিনি এই এমটিটাকে বললেন সিগমা টি টু দি পাওয়ার 4, সিগমাটা হচ্ছে প্রপোর্শনাল টু কত, যেটা বেসিক্যালি স্টিফানস কনস্ট্যান্ট, এবং তার ভ্যালুটা হচ্ছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 জুল সেকেন্ড ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4, বা ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। এটা এটা এবং তারপরে 1884-এ বোলজম্যান derived Stephan's law from thermodynamic কনসিডারেশন, থার্মোডাইনামিক কনসিডারেশন করে তিনি ওই লটাকে ডিরাইভ করে ফেলেছিলেন। সেই জন্য হেন্স দিস ল ইজ often called the Stefan-Boltzmann law। ওটা স্টিফেন বোলজম্যান ল বলা হচ্ছে, এটা ঠিক আছে। এবারে 1893-তে বিজ্ঞানী ভিন তিনি গেভ এ ফিটিং ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন। মানে দেখো ছবিটাতে, এক্সপেরিমেন্টাল ছবিটা আমার কাছে আছে, তাহলে
সেই ছবিটা কোন ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে ফিট করবে, তিনি সেরকম একটা ফিটিং ফর্মুলা দেওয়ার চেষ্টা করলেন। ওয়াইন গেভ এ ফিটিং ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তিনি কি বললেন, তিনি ওয়েভলেন্থের টার্মসে বলেছিলেন যে রো ল্যামডা ডি ল্যামডাটা এইটা, এটাকে তুমি লিখতে পারো এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা। এটা তিনি এরকম একটা ফিটিং ফর্মুলা দিলেন। এইটাকে বলা হয় ভিন্স ডিস্ট্রিবিউশন ল। ভিন্স ডিস্ট্রিবিউশন ল দিলেন এবং দেখা যায় যে এই ভিন্স ডিস্ট্রিবিউশন ল দিয়ে তুমি মোটামুটি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নটা কারেক্টলি এক্সপ্লেন করতে পারো, যে লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে সামান্য গন্ডগোল থাকে, বা শর্টার ওয়েভলেন্থে ঠিক ঠিক রেজাল্টটা দেবে, কিন্তু কিন্তু তুমি লঙ্গার ওয়েভলেন্থে চলে গেলে তাহলে একটুখানি তোমার গন্ডগোল দেখতে পাওয়া যায় আর কি। তাহলে মানে এই ভিন্স ডিস্ট্রিবিউশন ল যেটা করে, মানে দিস ক্যান reproduce the black body energy distribution curve correctly in the short wavelength or high frequency region, but there is a deviation, or there is a deviation in the long wavelength or লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন। ধরো ছবিতে তোমাকে দেখাতে পারি আমি এটা, ধরো তুমি রোন ইউনিভার্সে তুমি নিউ প্লটটাকে করছো, ঠিক আছে? আর টিপিক্যাল ছবিটা কেমন দেখতে, ধর টিপিক্যাল ছবিটা যদি তোমার এরকম দেখতে হয়, মানে এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে ধরো এরকম দেখতে, ওটা গিভেন টেম্পারেচারে টিটাকে ফিক্স করে দিয়েছে। আচ্ছা, এবারে এটা যে এক্সপেরিমেন্টাল ছবি, যেটা আমি এঁকেছি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ছবি। আচ্ছা, এবারে যদি তোমার হয় মানে ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে যদি ছবিটা তুমি আঁকো, তবে এই রিজিয়নটা একই থাকে, কিন্তু এই রিজিয়নটা একটুখানি নিচ দিয়ে যায়। এই দিকটা একদম পুরো ম্যাচ করে গেছে, শুধু এই দিকটা, এইটা হচ্ছে তোমার ভিন্স এটা ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে। ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে হাই ফ্রিকোয়েন্সিতে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, লো ফ্রিকোয়েন্সিতে একটুখানি তুমি গন্ডগোল দেখতে পাচ্ছ। এটা ওয়েভলেন্থের টার্মসে করলেও ঠিক একই রকমের সিচুয়েশন হবে। এটা যদি তুমি রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করো, তাহলে এটা একটা সিচুয়েশন ধরো, এটা ধরো এক্সপেরিমেন্টাল। এইটা হচ্ছে তোমার ভিন্স ডিস্ট্রিবিউশন ল। তুমি দেখতে পাচ্ছ লং ওয়েভলেন্থে বা লো ফ্রিকোয়েন্সিতে একটুখানি গন্ডগোল তুমি দেখতে পাচ্ছ আর কি। এটা ঠিক আছে। তাহলে তাহলে এই যে দেখো এক্সপেরিমেন্টাল যে অবজারভেশন গুলো পাওয়া গিয়েছিল, হ্যাঁ, তোমার মানে আমি এখানে যে ফিচারগুলোকে বলেছিলাম সেই ফিচারগুলোর মধ্যে মানে মানে সেটাকে সামারাইজ করে দেওয়া হয়েছে। যে সামারাইজটা তুমি যখন করছো সে কতগুলো ফর্মুলার উপরে বেস করে আছে। আচ্ছা,
আর এখানে আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা যে ভিন্স ডিস্ট্রিবিউশন লটা তুমি পেয়েছো, দেখো সে ডিস্ট্রিবিউশন ল থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। আর এবারে এই ম্যাক্সিমাটা মানে কোন ওয়েভলেন্থে ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে তাহলে সেটা আমি দেখতে চাইছি। তাহলে আমি নেক্সট যেটা চাইছি যে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা at which rho lambda is maximum, তা তুমি কি করবে না ডেল রো ল্যামডা বাই ডেল ল্যামডা এটা তুমি জিরো করবে, মানে এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তো তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেম যদি তোমাকে করতে হয় তো ফার্স্ট ডেরিভেটিভ করে জিরো করতে হয়। কি হচ্ছে দেখো, এটা ডেল ডেল ল্যামডা এটা হলো কত, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তারপরে ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস এ বাই ল্যামডা টু দি পাওয়ার 6, এইটা মাইনাস এ বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ডেরিভেটিভ করছি এইটা ইন্টু ই, আচ্ছা মানে এটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো দাদা, মানে এটাকে আর না লিখলেও চলবে, কারণ এটাকে তুমি তো বাদ দিয়ে দিতে পারো, মানে এটা তো ডেরিভেটিভ যখন করতে এটা কনস্ট্যান্ট বলে দুই দিক থেকে বাদ চলে যাবে। মাইনাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, প্লাস হচ্ছে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 তুমি রেখে দাও, ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি তুমি নাও, আর এই পার্টটা ডেরিভেটিভ করলে বি বাই ল্যামডা স্কোয়ার টি হলো, মানে এমনি মাইনাস ছিল, আর 1 বাই ল্যামডা ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই ল্যামডা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, করে জিনিসটা তোমার জিরো হয়ে যাচ্ছে এইটা। তো তুমি এক কাজ করো, এখান থেকে তুমি 1 বাই ল্যামডা টু দি পাওয়ার স্যার ওখানে একটা 5 আসবে তো? 5টা লিখতে ভুলে গেছি, এখানে 5টা, ঠিক আছে তো, হ্যাঁ দেখো 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টু যদি তুমি নাও তাহলে মাইনাস 5 হলো, প্লাস বি বাই ল্যামডা টি হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এখান থেকে দেখো তুমি আইদার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু জিরো করো, অর্থাৎ ল্যামডা তোমার এখানে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি তুমি জিরো করো, এখানে ল্যামডাটা টেন্ডস টু তোমার জিরো হয়ে যাচ্ছে এটা, অর মাইনাস 5 প্লাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু জিরো করো, তাহলে সেখান থেকে দেখো টি ইন্টু ল্যামডা ম্যাক্স তুমি পেয়ে গেলে 1/5 ইন্টু বি, মানে দেখো টি ইন্টু ল্যামডা ম্যাক্স থেকে তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট হিসেবে অ্যাপিয়ার করলো এটা, যেটা বেসিক্যালি কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার সকল ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। এটা তোমার ভিন ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে। এটা তাহলে আমরা যে ওই সেকেন্ড যে ফিচারটাকে পেয়েছিলাম, যেখানে তোমার টেম্পারেচার, এই যে সেকেন্ড ফিচারটা, যে টেম্পারেচার বাড়ালে ল্যামডা ম্যাক্সটাকে শর্টার ওয়েভলেন্থে ফিট করছে, সেটা কিন্তু ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখো তাহলে যে এক্সপেরিমেন্টাল যে রেজাল্টসগুলো অ্যাকচুয়ালি আমি পেয়েছি, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেটা তো এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে তো তিনটে হেডিং, তিনটে পয়েন্ট আমি সামারাইজ করে দিয়েছি, কিন্তু সেই জিনিসগুলো কি করে এলো সেই সংক্রান্ত তোমার ধরো ভিন্স ডিস্ট্রিবিউশন ল, তারপরে তোমার স্টিফেন বোলজম্যান ল, হ্যাঁ, কার্চফের যে এক্সপেরিমেন্ট, এইসব এক্সপেরিমেন্টগুলো উল্লেখ করা যায়। আচ্ছা এবারে আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লানেশনটাকে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে রেজাল্টগুলো পাওয়া গেছে, সব রেজাল্টগুলো এখন পর্যন্ত যেটা ডিসকাস করলাম সেটাই হচ্ছে তোমার মানে তোমার কি বলে, মানে এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে বলা হয়, এবার থিওরিটিক্যাল এক্সপ্লানেশনের ক্ষেত্রে তোমাকে আসতে হবে। আচ্ছা আজকে অ্যাকচুয়ালি একটু চাপ আছে, যে পরীক্ষার ইনভিজিলেশন আছে, ভাবছি আর টানবো নাকি এই পর্যন্ত রেখে দেবো, বলা যায় অবশ্য। আচ্ছা আমি আজকে এখানেই রেখে দেবো, আর মানে ওটা নেক্সট দিন আবার এখান থেকে স্টার্ট করা যাবে, কারণ যেটা শুরু করলে আবার শেষ করতে পারবো না। আসলে নেক্সট যেটা আমাদের দরকার আর কি, মানে আমরা আজকে এই পর্যন্তই বলি, নেক্সট যে জিনিসটা আমাদের দরকার, এখানে ব্ল্যাক বডিটা দুটো ক্লাসে শেষ করব, নেক্সট লেকচারে হচ্ছে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা এবারে দরকার তোমার, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। আচ্ছা, তা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের মধ্যে প্রথমে বেসড অন ক্লাসিক্যাল থিওরি
বেসড অন ক্লাসিক্যাল থিওরি তোমার র্যালে এবং জিন্স, হ্যাঁ, র্যালে জিন্স থিওরিটা প্রথমে দেখতে হবে। হ্যাঁ, দেখবো সেই র্যালে জিন্স থিওরি প্রচুর এক্সপ্লানেশন হবে। সেই জন্য হচ্ছে তোমার বেসিক্যালি নেক্সট যেটা করতে হবে যে ক্লাসিক্যাল থিওরি দিয়ে দেখবে তুমি মানে ক্লাসিক্যাল থিওরি যেটা বেসিক্যালি র্যালে জিন্স থিওরি আর কি, তা দিয়ে ব্ল্যাকবোর্ডিং এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভে সমস্ত ফিচারগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার ওই মানে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন সেটাকে ডিরাইভ করতে হবে। এটা দেখো র্যালে-জিন্স ফর্মুলা থেকে সমস্ত ডিফেক্টগুলো ছিল, সেই ডিফেক্টগুলো হচ্ছে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে ওটা সলভ হয়ে যাচ্ছে, এবং প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিচারসগুলোকে এক্সপ্লেন করতে হবে। এইটা করার পরে এক্সপ্লেনেশন অফ এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি এই কাজটাকে করে দেবো যে বেসড অন ক্লাসিক্যাল থিওরি, র্যালে-জিন্স তিনি কেমন করে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের ফর্মুলাটাকে দিয়েছিলেন এবং সেটা দিয়ে কতটা এক্সটেন্ড করতে পারা যাচ্ছে আমরা দেখবো। যে যদি ফ্রিকোয়েন্সি খুব কম হয় বা ওয়েভলেন্থ খুব লং হয় তখন র্যালে-জিন্স ফর্মুলা কারেক্ট রেজাল্টটা দেয়, কিন্তু যখন তোমার হয়ে যাবে মানে মানে অল ফ্রিকোয়েন্সি রিজিয়ানে বা অল ওয়েভলেন্থ রিজিয়ানে কিন্তু র্যালে-জিন্স ফর্মুলা কারেক্ট রেজাল্টটা দিতে পারবে না। পার্টিকুলারলি যখন ফ্রিকোয়েন্সি খুব হাই হয়ে যাবে এবং ওয়েভলেন্থ খুব শর্ট হয়ে যাবে তখন র্যালে-জিন্স ফর্মুলাটাতে খুব বাজেভাবে ফেল করে। সেখানে তোমাকে একটা নতুন কনসেপ্ট জাস্ট ইন্ট্রোডিউস করতে হবে, যেটা কোয়ান্টাইজেশন অফ এনার্জি কনসেপ্ট। সেখানে প্ল্যাঙ্ক যেটা করেছিলেন আর কি, যেটা রেভলিউশনারি অ্যাজাম্পশনস আর কি, যে এনার্জি ক্যান বি এক্সচেঞ্জ ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে, সেটাকে করে সেখান থেকে আমরা জাস্ট এগোবো আর কি। ঠিক আছে, আজকে একটুখানি কম পড়ানো হলো। আজকে আমাদের পরীক্ষার ইনভিজিলেশন আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে আর কি, 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো আমরা এখানে রাখছি। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার আমাদেরকে একদিন করে পড়াবেন? তুমি কে বলছো? না স্যার, রায়হান বলছি স্যার। রাইহান কোন কলেজে পড়ো? সুশীল কর। তুমি কি অনলাইনে পড়ো না শুধু অনলাইন অফলাইন দুটোতেই পড়ো? অনলাইনে পড়ি স্যার। অনলাইনে পড়ো শুধু? আচ্ছা, না এমনি দুদিন করে পড়ানো হচ্ছে, একদিন অফলাইন একদিন অনলাইন। এখন অলরেডি শুরু হয়েছে। এবারে তোমাদের তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ হয়নি এখনো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে? না স্যার, হয়নি এখন, তো শেষ হয়নি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হোক। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে গেলে দুদিন করে পড়াবো। কেন, তাতে কি অসুবিধে কি এখন থেকে তোমার? একদিন পড়াচ্ছি কি দুদিন পড়াচ্ছি? স্যার অসুবিধা হচ্ছে না, মানে জিজ্ঞাসা করছি। হুম, এরপর না, সব আপনি বলছিলেন যে ওই অফলাইন মানে অনলাইনে পড়াবেন না, ওই অফলাইনে যেতে হবে, সেই জন্য হুম গ্রুপে একদিন লিখেছি। হুম হুম, দাঁড়া একটু ধর তো, দাঁড়া স্যার একটু ফার্স্ট স্লাইডটা দেখান না। 1 মিনিট দাঁড়া একটুখানি। হ্যাঁ, না না খিচুড়িটা গরম করো। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে দাও। দেখলাম খিচুড়িটাই সবাই খাবে, পাথরদা তাই খাবে বলছিল। খিচুড়িটা পাথরদা বললো তাই খিচুড়ি খাবে, সেটা আগে বলেছিল। ওঠেনি এখনো বলতে? তাহলে সে জিজ্ঞেস করে একটুখানি। আমি খিচুড়িটা একটু গরম করে দাও, খিচুড়ি খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, হুম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, নেক্সট দিন আবার এখান থেকে স্টার্ট করা যাবে। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে? হ্যাঁ বলো। স্যার বলছি রাহুল দেব বর্মন বলছি ওই যে সেকেন্ড পার্টটা সপ্তাহে কবে কবে